আমাদের একজন বীর শ্রেষ্ঠকে হাইজাকার বলে পাকিস্তানের একজন মানে আরেকজন অফিসার যিনি ওই বিমানটি নিয়ে আসার ব্যাপারে বাধা দিয়েছিলেন তাকে বীর বা বীর যোদ্ধা বলেছেন। আপনি কি মনে করেন যে রশিদ মিনহাজ হচ্ছে বীর আর মতিউর রহমান হচ্ছে হাইজাকার? যে প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসতে চাই তার আগে আমরা দর্শক কাছে একটা জরিপের কথা বলতেছিলাম যে দেশে ৭১কে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এই অভিযোগ সঠিক বলে মনে করেন কিনা? শতকরা ৪২% দর্শক মনে করেন যে এটি সঠিক, শতকরা ৫৮% দর্শক মনে করেন এটি সঠিক না। আমরা দুটি বিষয় আপনার কাছে প্রশ্নের জন্য আসতে চাই জনাব মান্নান। একটি প্রশ্ন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ডাকসু ইলেকশনের একটা তফসিল ঘোষণা করা হয়েছে। ৯ সেপ্টেম্বর আমরা ডাকসু ইলেকশন দেখব। অনেক প্রার্থী বিশ্ববিদ্যালয়ে বেশ একটা সাজ রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে অনেক কিছু করছেন, কিন্তু আমার একটা বিষয়ে আমার খুব নজর কেড়েছে। এর মধ্যে একজন প্রার্থী তিনি আমাদের একজন বীর শ্রেষ্ঠকে হাইজাকার বলে পাকিস্তানের একজন মানে আরেকজন অফিসার যিনি ওই বিমানটি নিয়ে আসার ব্যাপারে বাধা দিয়েছিলেন তাকে বীর বা বীর যোদ্ধা বলেছেন। মানে এইসব ব্যাপারগুলি কি মানান ভাই? আওয়ামী লীগ একসময় চেতনার ব্যবসা করতো, বলতো যে আওয়ামী লীগ না থাকলে স্বাধীনতার কেউ বলবে না। আমরা কি এই আওয়ামী লীগের কথাগুলিরই আসলে এটার প্রতিফলন দেখি কিনা? মানে হোয়াট ইজ ইউর স্ট্যান্ড অ্যাজ এ পার্টি? মানে আপনি কি মনে করেন যে রশিদ মিনহাজ হচ্ছে বীর আর মতিউর রহমান হচ্ছে হাইজাকার? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই কোশ্চেনটা বাংলাদেশে সবসময় থাকে এবং এই কোশ্চেনটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে। আমরাও এটা মানে ফেস করতে চাই। আমরা তো 71-এর অনেক পরে আমাদের জন্ম। খালেদ ভাই, আপনিও সম্ভবত 71-এর পরেই আপনার জন্ম। আমি আপনার থেকে খানিক বড়, কিন্তু 71-এর পরে জন্ম। আমি হ্যাঁ, জি জি জি। তো এই জায়গা থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে ওন করে রাজনীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী তার সভা সমাবেশ মিছিল সবকিছুতে বাংলাদেশ জিন্দাবাদই বলে। কাজে বাংলাদেশ প্রতিষ্ঠার পরেই যে 54 বছরের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামী এমন কোনো কর্মকাণ্ড পরিচালনা করে নাই যেটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, এরকম কোনো কর্মকাণ্ড করে নাই। কোনো ব্যক্তি বিশেষ বা একজন কোনো বক্তব্য দিলে সেটা জামাত ইসলামের বক্তব্য হতে পারে না। দলীয় জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ বারবার ডক্টর মান্নান, এটা কেন হয়? এটা কোইন্সিডেন্স যে প্রতিবারই আপনাদেরকে যারা ফলো করেন তারা আসলে পুরো বাংলাদেশটা নিয়ে একটা প্রশ্ন করেন। আপনার মনে আছে ইসলামী ছাত্র শিবিরের একটা পত্রিকা ছাপা হয়েছিল যেটাতে আপনাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটা করছিল। এটা কেন এরকম হবে? মানে ওনারা কিন্তু খালেদ ভাই ওনারা প্রতিবাদ দিয়েছেন এই লেখার এবং ওনারা বলেছেন যে এটা লেখকের ব্যক্তিগত দায় দিয়েছেন, এটা পত্রিকার দায় না। এডিটেড জার্নাল মান্নান ভাই, আমি একজন এটা এডিট করছেন, ছাপা হয়েছে, কেউ এটা নিয়ে প্রাইডও নিছেন, তাও আপনি বাদ দেন, ঠিক আছে, এটা প্রত্যাহার করা হয়েছে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন করতেছেন এরকম একজন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে হাইজাকার বলতেছেন এবং রশিদ মিনহাজকে বলতেছেন বীর যোদ্ধা। না, এটা আপনি যদি কোনো ব্যক্তি বলে থাকে আপনি সেই ব্যক্তিকে বলতে পারেন। বাংলাদেশ জামাত ইসলামী এরকম স্ট্যান্ড বহন করে না। এটা আমাদের ক্লিয়ার। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। কালকে ডক্টর ফরহাদ মজার আমাদের এখানে আসছিলেন, আসার পরে এই প্রসঙ্গ ধরে আমি বলতেছি, উনি বলতেছিলেন যতদিন বাংলাদেশে জামায়াত থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা থাকবে। কারণ জামায়াত ইসলামী তার নাম চেঞ্জ করা উচিত, কারণ জামায়াত ইসলামী যেহেতু বাংলাদেশের বিরোধিতা করেছিল সেই অর্থে, এটা তার কথা, সেহেতু তার নাম চেঞ্জ করে সে এইটার মধ্যে থেকে এটা করা উচিত এবং তার উপস্থিতি একটা আছে না এন্টিথিসিস হিসেবে আওয়ামী লীগের আগমনকে বা ফিরে আসাকে উৎসাহিত করে। আপনি কি একটু মন্তব্য করবেন ডক্টর মান্নান এই বিষয়ে? জি, অফকোর্স আমি এটার মন্তব্য করতে চাই। আপনি এর আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে সেনা প্রধান কেন জামাতের নাম বললেন আগে, যে তা আমি এইটার উত্তরটা সেখানে নিয়ে যেতে যাই। দেখেন, যখন 5ই আগস্টের আগ দিয়ে যখন খুব ক্রুশিয়াল মোমেন্ট গুলো যাচ্ছিল আপনার জুলাই মাসের শেষ দিকে এসে, তখন কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল এবং তারা মনে করে নিয়েছিল যে এই আন্দোলনের সবচেয়ে বড় চালিকা শক্তিই হচ্ছে জামাত শিবির, তাদেরকে নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। কিন্তু এটা হিতে বিপরীত হয়েছে, জনগণ এটাকে প্রতিহত করেছে, অর্থাৎ ফ্যাসিস্টকে রুখে দিয়েছে সবাই মিলে। তার মানে এই আন্দোলনকে কেন্দ্র করে সবচেয়ে দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো। সেই কারণে সেনাপ্রধানও এটা মনে করতে পারেন যে জামাত ইসলামীর কারণেই কিন্তু এই আগস্ট গণ অভ্যুত্থানটা সহজ হয়েছে এবং এটা অগ্নিস্ফুলিঙ্গের
মতোই কিন্তু ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে। আর ফরহাদ মাজহার ভাই যেটা বলছেন, উনি সিনিয়র নাগরিক, উনি ব্যক্তিগতভাবে এটা বলতেই পারেন। বাংলাদেশে আমরা কোনো চেতনার ব্যবসাকে সামনে আগাইতে দিতে চাই না, সেটা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে হোক, সেটা ৭১ ইস্যুকে কেন্দ্র করে হোক। আমরা মনে করি আমরা বাংলাদেশী, এই চেতনা আমাদের থাকবে, আমরা মুসলমান এই চেতনা আমাদের থাকবে, আমরা মুসলিম এই চেতনা আমাদের থাকবে। এই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশকে গড়ার জন্য, গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে। আমি মনে করি বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীর নামটাকেই বেশি পছন্দ করে, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী যখন মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়েছে গণ অভ্যুত্থানের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, তাদের ডাকি তো হাজার হাজার মানুষ সাড়া দিয়ে চলে এসেছে। ছোট মান্নান, জামাত ইসলামী নেতৃত্ব দেয় নাই, কিন্তু জামাত ইসলামী নেতৃত্ব দিলে সবার কাছে গ্রহণযোগ্য হইতো না। জামাত ইসলামী এটাতে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ রোল ভূমিকা পালন করেছে, সেই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, কিন্তু এটা জামাত ইসলামীর নেতৃত্বে এই আন্দোলন হইলে আমি জানি না মানে এই আন্দোলনের কতটুকু সফল হইতে পারতো না পারতো, এটা আমরা জানি না। কিন্তু আসলে তবে খালেদ মহিউদ্দিন ভাই, আমি 1 ইয়ার আপনাকে খুব ক্লিয়ার করছি, আমিও একজন মাঠের যোদ্ধা। আমি জামাতের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, আরো অনেক আমাদের এরকম মিড লেভেলের নেতারা আমরা মাঠ পর্যায়ে 36 দিন মাঠে ছিলাম। প্রথমে বলেছেন, তারপরে বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলন, এক দফার আন্দোলন বহু পরে আসছে, জনগণ বলার পরে আপনারা বলছেন এটা মুভমেন্টের একটা স্ট্র্যাটেজি। ওকে, মুভমেন্টের স্ট্র্যাটেজি, সেটা তো ঠিকই আছে, মুভমেন্টের স্ট্র্যাটেজি। তবে আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু যেটা লাগবো, বাংলাদেশের ইতিহাসে কয়েকটা গুরুত্বপূর্ণ মানে ঘটনা আছে যেটা ঐতিহাসিক মোড় বলে। এর মধ্যে 21শে আগস্টে সেই সময়কার বিরোধী দলীয় নেত্রী এবং নেতাদের উপর বোমা হামলা একটা, সেইটার যেই করে থাকুক, তারপরে 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে ঢোকা একটা, 63টা জেলায় একই সঙ্গে বোমা হামলার ঘটনা একটা। আমরা যদি এই যে বেকারিটার নাম ভুলে গেলাম, হোলি আর্টিজানের মধ্যে বিদেশিদের এই ঘটনাগুলি না ঘটার জন্য আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিএনপির কোনো আলাদা গবেষণা, ভাবনা চিন্তা এগুলি রয়েছে কিনা। আমরা বিএনপির 31 দফা দেখতেছিলাম, 31 দফা এর মধ্যে আভাস আছে, কিন্তু সত্যিকার অর্থে এরকম ঘটনা যাতে আর না ঘটে সেইটার কোনো গবেষণা বা আছে কিনা, জানা লাগবে। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমার যদি সংক্ষেপে আমার বলতে হয়, আমাদের শত্রু শুধু বাইরে যে তা নয়, আমাদের শত্রু আমাদের মধ্যেও আছে। আমাদের দেশের নিরাপত্তা যদি আমরা সত্যি আমরা সংহতি করতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্য ডিভিশন অ্যামংস্ট আস হেল্পস দ্য এনিমি টু পেনিট্রেট। এবং যতগুলো ইনসিডেন্ট বলেছেন প্রত্যেকটার কিন্তু বাইরে হাত আছে, এবং বাইরের হাত ইনভেস্টিগেশন করতে গেলেই কিন্তু সেখানে বাধাগ্রস্ত হতে হয়েছে। তো যার জন্য আজ পর্যন্ত এই প্রতিটা ইনসিডেন্টের আসল কলকাঠি কে নাড়িয়েছে সেটা কিন্তু এখনো নির্ধারণ করা সম্ভব হয় নাই, আমরা খালি আন্দাজ করেছি। তো জাতি হিসাবে বেঁচে থাকতে হলে উই হ্যাভ টু হ্যাভ দ্যাট ইউনিটি, যে করেছে এইটা আমরা যদি বের করতে পারি। যে পিলখানা ঘটনা, পিলখানা ঘটনা যে একটা ইনকোয়ারি হলো, ওর আপনার টার্মস অফ রেফারেন্স যদি দেখেন, সো মেনি রেস্ট্রিকশন, এই করা যাবে না, এই করা যাবে না। কেন? একটা ইনকোয়ারি হয়েছে, ঘটনা যাদেরকে কমিটি দিয়েছে তাদের শুড হ্যাভ একটা ফ্রি হ্যান্ড, কিন্তু এগুলো সবসময় করা হয়নি। কারণ আপনি, আমরা সবাই বুঝি এর পিছনে কার হাত ছিল, এবং সেই হাত যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, সবসময় যদি আমরা উই রিমেইন ইন ইলিউশন যে হ্যাঁ কে করেছে এত জানার দরকার কি, তাহলে আমাদের এরকম ঘটনা ঘটতেই থাকবে। এবং আমাদের সব পার্টিকে এখানে একত্র হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। দেশের নিরাপত্তার খাতিরে কোনো ছাড় নেই, আমাদের ঐক্যবদ্ধই আমাদের শক্তি, এবং সেই শক্তি দিয়ে আমাদের এবার মোকাবেলা করতে হবে বলে আমি মনে করি। জেনারেল আকবর, আমি একটু, আপনি যেহেতু কালের সাক্ষী সেই ক্ষেত্রে আপনাকে একটু আমি 2004 সালে নিয়ে যেতে চাই। 21শে আগস্টে যখন গ্রেনেড হামলাটা হয়, তখন আপনার মনে থাকবে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছিল 1 সদস্যের বিচারপতি জয়নুল আবেদিনকে নিয়ে। আমি জয়নুল আবেদিন সাহেবকে ইন্টারভিউ করেছিলাম, প্রথম আলোতে এটা ছাপাও হয়েছিল। জয়নুল আবেদিন সাহেব আমাকে, উনার রিপোর্ট ছাপা হওয়ার আগে উনি বলেছিলেন যে এতে বিদেশের হাত থাকতে পারে। আমি তাকে প্রশ্ন করেছিলাম বিদেশ কোনটা, উনি আমাকে সর্বোচ্চ ক্লু দেওয়ার জন্য বলছিলেন যে আমাদের সবচেয়ে কাছাকাছি দেশটাও বিদেশ, অর্থাৎ সীমানা পার হলেও বিদেশ। এই অবস্থার মধ্যে আপনি যেটাকে বলতেছেন যে এইটা ধরে না করে আমরা দেখলাম বিএনপি একটা জজ মিয়া, বিএনপি সরকার বলছে বলে আমি বলতেছি, বিএনপি একটা জজ মিয়া খাড়া করলো। ওই তদন্ত প্রতিবেদন মানে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনটা একরকম কার্পেটের তলায় রাখা হইলো। তো তখন এইটা কেন করা হলো? মানে মানে
আপনার কি মনে হয় যে 21শে আগস্টের এত বড় ঘটনা এবং তার কিছুদিন পরেই কিন্তু দশরাক, মানে এইটা কেন করা হলো, এইটা আপনি কি একটু বুঝতে পারেন? মানে বিএনপির টিকি কোথায় বাধা ছিল আসলে? আমি একটা কথাই বলবো যে দেখেন, আমরা কেন জানি ফর নাথিং উই আর স্কেয়ার্ড অফ আওয়ার এনিমিজ। আমরা কেন জানি মনে করি আমাদের কতগুলো শক্তি আছে, সেই শক্তিটাকে আমরা ব্যবহার করতে চাচ্ছি না। উই আর দ্য 8th লার্জেস্ট পপুলেশন, উই আর নট এ স্মল কান্ট্রি, আমরা ছোট দেশ নই। 20 কোটি লোক, 8th লার্জেস্ট পপুলেশন। হ্যাঁ, আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, অনেকে বলে আমরা সব দিক থেকে নাকি আমাদের পার্শ্ববর্তী দেশ দ্বারা বেষ্টনীতে আমরা ঢুকে পড়েছি। এটা ক্যান বি স্ট্রেংথ, ইট ক্যান বি অলসো উইকনেস। কারণ আমরা সব দিক থেকেই কিন্তু তাদেরও ইন্টারফেয়ার করতে পারি, তারা যেরকম আমাদের উপরে পারে। তা আমাদের যেই শক্তি আছে সেই শক্তিটাকে আমরা নিজেরাই রেকগনাইজ করি না। আমাদের 220 মিলিয়ন লোক হোমোজিনিয়াস, আমরা এটা এবং একই গোষ্ঠী। আমাদের এই যে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমরা এটা পলিটিক্যালি ব্যবহার করি, আমরা কিন্তু সবগুলি সরকার, মানে আমি যতগুলি সরকারকে, সবগুলি সরকার একই ধরনের তোষণ নীতি অনুসরণ করে। বিএনপি সময় আমরা দেখেছি সাইফুর রহমান জোর গলায় বলেছেন বাংলাদেশে গ্যাস নাকি ভারতে দিয়ে দিতে হবে, সবটা মাটির তলে রেখে লাভ কি। তারপরে এই 21শে আগস্টে গ্রেনেড হামলার ক্ষেত্রে বিচার বিভাগীয় কমিশনের রিপোর্ট থাকা সত্ত্বেও তারা এটাকে নিয়ে কিন্তু আসলে আগে বাড়েন নাই, আন্তর্জাতিক মহলে তারা কথা বলেন নাই। এই আওয়ামী লীগের কথা তো বলা বাহুল্য, আওয়ামী লীগের 15 বছরের কথা। ডক্টর ইউনূস সরকারও কিন্তু আওয়ামী লীগের সাথে কি কি চুক্তি ভারতের হয়েছে তারা এটা পাবলিকলি জানানো না, একটা জিনিস এটাও করে না। এটার মানে ঠিক আছে, আপনি যেটা বললেন ইন্ডিয়া বড় দেশ, কিন্তু বাংলাদেশও তো আসলে অত ছোট না যত ছোট আমরা এটাকে করি দেখাই। আমার এই উত্তরে আমি একটা কথা বলবো, দেখেন মালদ্বীপ কত একটা ছোট দেশ, শ্রীলঙ্কা আমাদের কত ছোট দেশ, নেপাল কত ছোট দেশ, সেই তুলনায় বাংলাদেশ সব দিক থেকেই কিন্তু আমরা শক্তিশালী। আমরা যদি আমাদের নিজেদের শক্তিটাকে ব্যবহার করতে না চাই, এবং এই শক্তির ব্যবহারের ডিসিশনটাই আসতে হবে ফ্রম দি পলিটিক্যাল লিডার্স। পলিটিক্যাল লিডাররা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের শক্তি আছে সেটা ব্যবহার করতে চায়, আমরা মনে হয় আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো। এই পুরানো যে ন্যারেটিভ বারে বারে আমরা ইউজ করি, এই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমার যেই চাওয়া, আমার যেই পাওয়া, বাংলাদেশ ফার্স্ট, আমরা সবসময় আমাদের সব নীতিতেই এইটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা সসম্মানে পৃথিবীতে বিভিন্ন দেশের অঙ্গনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি এর জন্য অবশ্যই আমি সব পলিটিক্যাল পার্টি, শুধু বিএনপি নয়, সবারই দায়িত্ব, সময় এসেছে আমরা উই মাস্ট স্ট্যান্ড অন আওয়ার ওন ফিট। ওকে ওকে, আমরা একটু ডক্টর মান্নান আপনার কাছে আসতে চাই। তার আগে আমাদের একজন দর্শক, তার নাম আসলম আহমেদ, তিনি বলছেন খালেদ ভাই জামাতে ইসলামের, শ্রদ্ধেয় খালেদ ভাই, জামাতে ইসলামের ক্ষতি আপনাদের মতো সাংবাদিকরা সব থেকে বেশি করেন। আচ্ছা ঠিক আছে, এটা মানলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে ডক্টর মান্নান, আমাদের প্রশ্ন ছিল যে আজকে দৈনিক যুগান্তরের একটা প্রিন্ট ভার্সনের প্রধান খবর হচ্ছে নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াত, অধিকাংশ ইসলামী দলের না। আমি কিন্তু মাঠের রিপোর্টার হিসাবে জানি ইসলামী দলগুলি আপনাদের জামায়াত ইসলামীকে মন থেকে অপছন্দ করেন, আপনাদেরকে একটা শোধনবাদী ইসলামী দল মনে করেন আপনারা আসলে ইসলামের, যেটাকে হচ্ছে উনারা যে শব্দটা ব্যবহার করেন, ইসলামের আকীদা আসলে সঠিকভাবে ধারণ করেন না, এবং আপনারা আসলে ইসলামী দলই না। আপনার একটু মন্তব্য একটু শুনতে চাই ডক্টর মান্নান। জি, আমি শুরুতে এই বিষয়ে খুব ক্লিয়ার কথা বলতে চাই। এটা জামাত ইসলামের প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত অনেকে এই অপবাদ দিয়ে আসতেছে, কিন্তু যারা অপবাদগুলো দেন তারা নিজেদেরকে জনগণের কাছে ইসলামী দল হিসেবে প্রুফ করতে পারেন নাই। এটা একটা বড় ব্যর্থতা তাদের। তারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি এবং অন্যান্য কাজের জন্য তারা কাজ করেন, এটা জনগণ এটা বিশ্বাসই করে। 2 নম্বর কথা হচ্ছে, যারা আগে থেকে এগুলো না বুঝে করতো তারা এখন কিন্তু এগুলো বলা বন্ধ করেছে। আপনি সম্প্রতি যদি দেখেন বাংলাদেশে জামাত ইসলামীকে যারা অনেক বেশি বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলন, তারা তো আমরা একই সাথেই কাজ করছি, এখন একই মঞ্চে যাচ্ছি, তাদের মঞ্চেও আমরা যাই, তারাও আমাদের মঞ্চে আসছেন। সম্প্রতি একটা সেমিনারে তারা আমাদের সাথে এসেছেন, অন্যরাও এসেছেন। আমি তো মনে করি সর্বশেষ একটা সেমিনারে আমাদের এখানে অনেকগুলো ইসলামী দল এসেছেন। কাজেই ইসলামী দলের না, এটা হচ্ছে একটা টার্ম দিয়ে মানুষের কাছে এটাকে নেগেটিভলি উপস্থাপন। আমি মনে করি যে ইসলামী দলগুলোর যে ঐক্য হতে যাচ্ছে, সেই ঐক্যটা আরো সুসংহত হতে যাচ্ছে। এই জন্য আপনি এটা যত নিউজ করে আমাদেরকে খাটো করার চেষ্টা করেন ভাই, আপনি যত সহজে এটা বললেন, ওই যে দর্শক বলছে যে আপনারা জামাত ইসলামের ক্ষতি করেন সাংবাদিকরা, তাদের কাছে এটা একটু গেল বলে মনে হলো, মানে আমাদের কাছে এটা আসলো। কিন্তু আপনি শুধু মনে করে দেখেন, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শুরু করে বাকি যারা আসেন, চরমনার পীর সাহেব থেকে শুরু করে জনাব এনাতুল্লাহ আব্বাসী থেকে শুরু করে, মানে
আপনি যাকে দিয়ে বলবেন তারা জামায়াতে ইসলামী সম্পর্কে আসলে কি মনোবাসনা পোষণ করেন? এই যে মানে আমি হেফাজত ইসলামের অনেক নেতার কথা বলতে পারি, প্রয়াত মরহুম জনাব আহমদ শফির কথা বলতে পারি। না ঠিক আছে, এটা বাংলাদেশে বহু নেতাদের কথা আমিও বলতে পারি। জি জি, যে তারা দেখেন, বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন হাফিজি হুজুর। উনি একসময় রাজনীতিকে হারাম মনে করতেন, কিন্তু উনি রাজনীতি তওবানামা বই লিখে উনি রাজনীতিকে জায়েজ মনে, অর্থাৎ ইসলামের যে জিনিসগুলো আছে সেগুলো জামাত ইসলামী যত আগে থেকেই মনে করে, অনেকের বুঝতে সেটা অনেক দেরি লেগে গেছে। এবং আমি মনে করি বাংলাদেশে যত দিন যাবে তত জামাত ইসলামীকে বোঝা আরো ইসলামী দলগুলোর জন্য সহজ হবে, আমাদের কাছাকাছি আসবে, দূর থেকে এর সমালোচনা করবে না। আরেকটা জিনিস আমি মনে করি, মানুষ হিসেবে আমরা এখানে তিনজন আছি, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আমাদের আমিরে জামাত সহ নেতৃবৃন্দ বলেন আমাদের যদি কোনো ত্রুটি থাকে আপনারা ধরিয়ে দেন, আমরা এগুলোকে সংশোধন করব। আমরা ভেদাভেদ করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চাই না। ভেদাভেদের রাজনীতি বন্ধ করে আমরা এগিয়ে যেতে চাই। আপনি জানেন যে ইসলামে 4টা মাযহাব আছে, এই 4 মাযহাব কিন্তু ভিন্ন ভিন্ন ইবাদত করলেও একটা প্রশ্নে, দিনের প্রশ্নে আমরা সবাই এক। কাজে এই ভিন্ন ভিন্ন ভাবে আমাদের ইবাদত বন্দী চলতে পারে, ভিন্ন মত থাকতে পারে, তার অর্থ এই না যে আমরা মুসলমানিত্বের প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমরা আলাদা। ইসলামী দলগুলোর জোট কি তাহলে হচ্ছে আপনাদের সঙ্গে? আমরা আশাবাদী, ইনশাআল্লাহ। আপনারা আশাবাদী। আর এনসিপির সঙ্গে কোনো আলোচনা কি হচ্ছে? আমি মনে করি শুধু এনসিপি নয়, বাংলাদেশে যারা মানে দুর্নীতিকে না বলবে, বাংলাদেশের চাঁদাবাজি, দখলবাজি, লুটতরাজি এবং মানে আপনার কি বলবো যে ফ্যাসিবাদী রাজনীতির যে, বিএনপি বলছি না, বিএনপির সবাই চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, অন্যায় করে না, গুটি কয়েক লোক করে। এই গুটি কয়েক লোক যাদের কারণে বিএনপির কি হচ্ছে, বদনাম হচ্ছে। দল হিসেবে বিএনপি হয়তো তারেক রহমান সাহেব দেশে আসলে আরো ভালো পদক্ষেপ নিতে পারতেন, তারপরেও 5,000 লোককে ওনারা কিন্তু কি করেছেন, মানে বহিষ্কার করেছেন, সাসপেন্ড করেছেন। আমি মনে করি যে বিএনপির এই বোধোদয় হবে এবং তারা এই জাতীয় যারা দুষ্ট চরিত্রের আছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাংলাদেশের একটা নতুন ধারার রাজনীতি উপহার দিবে। এই জোট যদি হয় ইসলামী দলগুলির সাথে, এনসিপির সাথে, তখন আপনারা আর পিআর সিস্টেম না হলে ইলেকশনে যাবেন না, এটা বলবেন না তো? না, আমরা জোট হলেও পিআর সিস্টেম চাই, জোট না হলেও পিআর সিস্টেম চাই, এবং আমরা পিআর সিস্টেম চাইতে থাকবো ইনশাআল্লাহ। আমরা পিআর সিস্টেম চাইতে থাকবো ইনশাআল্লাহ। সরি, আমার এখানে বিদ্যুৎ চলে গেছে একটু। হ্যাঁ, অসুবিধা নাই, আপনার কথা শুনতে পাচ্ছি। আমরা একদিনের যতদিন প্রতিষ্ঠিত না হয়, পিআর সিস্টেম ছাড়া ইলেকশনে যাবেন না, আমরা সেটা বলি নাই। আমাদের নেতা গতকালকে ইলেকশন কমিশন থেকে আলোচনা করে এসে বলেছেন যে সেটা বলার সময় এখনো আসেনি যে আমরা যাব কি যাব না, তবে এদেশে পিআর সিস্টেম প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আচ্ছা, ঠিক আছে। মানে যাবেন কি যাবেন না এটা এখনো বলেন নাই, মানে আপনারা মানে দুটি বলার সময় আসে নাই, দুটি সম্ভাবনার ক্ষেত্রেই ওপেন রাখতেছেন, তাই তো? গাছেরটাও তলারটাও না। আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষ যত বেশি এটাকে অন করবে, ততই এই অন্তর্বর্তী সরকার এবং বিএনপির উপরে চাপ সৃষ্টি হবে এবং তারা এই পিআর সিস্টেম দিতে বাধ্য হবে।